একটা নারী যখন আপনার দিকে তাকিয়ে হঠাৎ চোখ সরিয়ে নেন, যখন তিনি কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে যান, যখন তিনি আপনার পাশে বসে থেকেও কোথাও যেন হারিয়ে যান, আপনি কি কখনো ভেবে দেখেছেন এই নীরবতার পেছনে কী লুকিয়ে আছে? একটা কথা আজ খুব স্পষ্ট করে বলি, নারীরা তাদের মনের সবচেয়ে গভীর কথা কখনো সরাসরি মুখে বলেন না। তারা বলেন ইশারায়, তারা বলেন চাহনিতে, তারা বলেন নীরবতায়, তারা বলেন এমন কিছু সংকেতে যা বুঝতে পারলে আপনি তাদের হৃদয়ের সবচেয়ে গোপন প্রকোষ্ঠে পৌঁছে যাবেন। আর বুঝতে না পারলে সারা জীবন তাদের পাশে থেকেও তাদের চিনতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব 30টি এমন গোপন মনস্তাত্ত্বিক ইশারা যা 30 থেকে 70 বছর বয়সী নারীরা প্রতিনিয়ত দিয়ে চলেছেন, কিন্তু 95% মানুষ এই ইশারাগুলো ধরতেই পারেন না। আজকের পর আপনি আর সেই 95%-এর মধ্যে থাকবেন না। তবে শুরু করার আগে একটি অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি পয়েন্ট আগেরটির চেয়ে বেশি গভীর, বেশি চমকপ্রদ। আর শেষের দিকের কিছু ইশারা আপনার জীবনের অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে। চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, নীরবতার ভাষা। প্রথম ইশারা, যখন তিনি হঠাৎ চুপ হয়ে যান। একজন নারী যখন কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে যান, তখন বেশিরভাগ মানুষ মনে করেন হয়তো তার বলার কিছু নেই, অথবা তিনি ক্লান্ত। কিন্তু মনোবিজ্ঞান বলছে এই নীরবতা আসলে একটি পরীক্ষা। তিনি দেখতে চাইছেন আপনি তার চুপ থাকাটা লক্ষ্য করছেন কিনা। তিনি জানতে চাইছেন আপনি কি শুধু তার কথা শোনেন নাকি তার না বলা কথাও বুঝতে পারেন। মনোবিজ্ঞানে একে বলা হয় সাইলেন্ট টেস্টিং। একজন পরিণত বয়সের নারী যখন চুপ হয়ে যান, তিনি আসলে তার চারপাশের মানুষের আবেগের গভীরতা পরিমাপ করছেন। 30-এর পর একজন নারী জীবনের অনেক ঝড় পার করে আসেন। তিনি শিখে যান যে সব কথা বলে ফেললে মানুষ গুরুত্ব দেয় না, তাই তিনি চুপ থাকেন। কিন্তু এই চুপ থাকার মধ্যে যে ঝড় থাকে সেটা শুধু তিনিই জানেন। আপনি যদি কখনো দেখেন যে একজন নারী হঠাৎ নীরব হয়ে গেছেন, তাহলে তাকে জিজ্ঞেস করুন, তুমি কি ঠিক আছো? এই একটি ছোট্ট প্রশ্ন তার কাছে হাজার কথার চেয়ে বেশি মূল্যবান। দ্বিতীয় ইশারা, যখন তিনি আপনার দিকে তাকান কিন্তু আপনি তাকালে চোখ সরিয়ে নেন। এটি মানব মনোবিজ্ঞানের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে শক্তিশালী সংকেতগুলোর মধ্যে একটি। একজন নারী যখন আপনার দিকে বারবার তাকান কিন্তু আপনি তার দিকে চোখ ফেরালে তিনি দ্রুত চোখ সরিয়ে নেন, এটি কোনো দুর্বলতা নয়, এটি আসলে একটি আবেগের প্রকাশ যা তিনি নিজেও হয়তো পুরোপুরি বুঝতে পারছেন না। মনোবিজ্ঞানে একটি তত্ত্ব আছে যাকে বলা হয় গেজ অ্যাভার্জন। যখন কোনো মানুষ অন্য কারোর প্রতি গভীর আগ্রহ অনুভব করেন কিন্তু সেই আগ্রহ প্রকাশ করতে ভয় পান বা লজ্জা পান, তখন তিনি ঠিক এই আচরণটিই করেন। বিশেষ করে 30-এর পরে একজন নারী জানেন যে সরাসরি চোখে চোখ রাখার মানে কি। তিনি জানেন এই চাহনির ওজন কতটা, তাই তিনি সতর্ক থাকেন। কিন্তু তার হৃদয় বারবার তাকে আপনার দিকে তাকাতে বাধ্য করে, আর তার মস্তিষ্ক বারবার তাকে চোখ সরিয়ে নিতে বলে। এই দ্বন্দ্বটাই আসলে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সৎ ইশারা। পয়েন্ট 3, অভিযোগের আড়ালে আকুতি। তৃতীয় ইশারা হলো যখন তিনি ছোট ছোট অভিযোগ করেন। তুমি তো আর আগের মতো কথা বলো না, তোমার কি আমাকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই? সবাইকে সময় দাও, শুধু আমাকে ছাড়া। এই কথাগুলো শুনলে বেশিরভাগ মানুষ বিরক্ত হন, মনে করেন এই নারী বুঝি ঝগড়া করতে চাইছেন, কিন্তু সত্যিটা সম্পূর্ণ উল্টো। একজন নারী যখন আপনাকে নিয়ে অভিযোগ করেন তখন আসলে তিনি বলতে চাইছেন আমি তোমাকে হারাতে চাই না। তিনি বলতে চাইছেন আমি আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তোমার সামান্য উদাসীনতাও আমাকে কষ্ট দেয়। মনোবিজ্ঞানে একে বলা হয় প্রোটেস্ট বিহেভিয়ার। যখন কোনো মানুষ তার আবেগের বন্ধন হারিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করেন, তখন তিনি ছোট ছোট অভিযোগ, অভিমান এবং প্রতিবাদের মাধ্যমে আসলে সেই বন্ধনকে আরও শক্ত করতে চান। 30 থেকে 70 বছর বয়সী একজন নারী যখন অভিযোগ করেন, তিনি আসলে ভালোবাসার ভিক্ষা চাইছেন না, তিনি শুধু জানতে চাইছেন তার জায়গাটা এখনও আছে কিনা। পয়েন্ট 4, রান্নার ভাষা। চতুর্থ ইশারা, যখন তিনি আপনার পছন্দের খাবার তৈরি করেন কিন্তু বলেন এমনি বানিয়েছি। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম এবং গভীর ইশারা। একজন পরিণত বয়সের নারী যখন কারো পছন্দের খাবার রান্না করেন, তিনি শুধু খাবার রান্না করছেন না, তিনি আসলে তার ভালোবাসাকে একটি থালায় সাজিয়ে দিচ্ছেন। কিন্তু তিনি কখনো বলবেন না আমি তোমার জন্য বানিয়েছি। তিনি বলবেন এমনি মন চাইল তাই বানালাম। কেন?
কারণ তিনি জানেন সরাসরি বললে তাকে দুর্বল মনে হতে পারে। তিনি জানেন মানুষ যা সহজে পায় তার গুরুত্ব দেয় না। কিন্তু আসল সত্যটা হলো সেই রান্নার প্রতিটি মশলায়, প্রতিটি আঁচে, প্রতিটি নাড়াচাড়ায় তার মনের অব্যক্ত ভালোবাসা মিশে আছে। এটি শুধু খাবার নয়, এটি একটি নীরব প্রেমপত্র। এটি একটি আবেগের অভিব্যক্তি যা শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী। পয়েন্ট 5, তৃতীয় ব্যক্তির মাধ্যমে বলা। পঞ্চম ইশারা, যখন তিনি অন্যের গল্পের আড়ালে নিজের কথা বলেন। আমার এক বান্ধবী আছে, তার স্বামী তাকে একদম সময় দেয় না। পাড়ার ওই মেয়েটা দেখো তার জীবনে কত একা। গতকাল একটা সিরিয়ালে দেখলাম মেয়েটার কষ্ট দেখে কান্না পেয়ে গেল। এই কথাগুলো শুনে হয়তো আপনি ভাবছেন তিনি অন্যের কথা বলছেন, কিন্তু মনোবিজ্ঞান বলছে তিনি আসলে নিজের কথাই বলছেন। এটি মনোবিজ্ঞানে একটি অত্যন্ত পরিচিত প্রক্রিয়া, যাকে বলা হয় প্রজেকশন। যখন একজন মানুষ সরাসরি নিজের কষ্ট, চাওয়া বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারেন না, তখন তিনি তৃতীয় কোনো ব্যক্তির গল্পের আড়ালে নিজের হৃদয়ের কথা বলেন। বিশেষ করে 30-এর পরে একজন নারী সমাজের এত চাপের মধ্যে থাকেন যে সরাসরি বলা তার জন্য কঠিন হয়ে যায়। তাই তিনি অন্যের জীবনকে আয়না বানিয়ে নিজের প্রতিচ্ছবি দেখান। যদি আপনি সত্যিই তাকে বুঝতে চান, তাহলে তার বলা গল্পের ভেতরে তাকে খুঁজুন, সেখানেই তিনি লুকিয়ে আছেন। পয়েন্ট 6, স্পর্শের ভাষা। ষষ্ঠ ইশারা, যখন কথা বলার সময় হালকাভাবে আপনাকে স্পর্শ করেন। কথা বলতে বলতে হয়তো আপনার হাতে হালকা একটা ছোঁয়া, হয়তো আপনার কাঁধে একটু হাত রাখা, হয়তো হাঁটতে হাঁটতে একটু গায়ে এসে লাগা। এগুলো দুর্ঘটনা নয়, এগুলো সুচিন্তিতও নয়, এগুলো হলো অবচেতন মনের সবচেয়ে সৎ ভাষা। মনোবিজ্ঞানে স্পর্শকে বলা হয় দ্য মোস্ট প্রাইমাল ফর্ম অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের সবচেয়ে আদিম রূপ। একজন পরিণত বয়সের নারী যখন আপনাকে হালকাভাবে স্পর্শ করেন, তিনি আসলে বলছেন, আমি তোমার কাছে নিরাপদ বোধ করি। তিনি বলছেন, তোমার উপস্থিতি আমাকে ভালো লাগে। এই স্পর্শ ক্ষণিকের হতে পারে, কিন্তু এর গভীরতা অনন্তকালের। পয়েন্ট 7, সাজগোজের পরিবর্তন। সপ্তম ইশারা, যখন তিনি হঠাৎ সাজগোজে পরিবর্তন আনেন। একজন নারী যিনি দীর্ঘদিন একই ধরনের পোশাক পরেন, একই ধরনের চুলের স্টাইল রাখেন, তিনি যখন হঠাৎ নিজেকে বদলাতে শুরু করেন, এটি শুধু বাহ্যিক পরিবর্তন নয়, এটি একটি আভ্যন্তরীণ বিপ্লবের বহিঃপ্রকাশ। মনোবিজ্ঞান বলছে, যখন একজন মানুষ বিশেষ কারো মনোযোগ আকর্ষণ করতে চান, তখন তিনি প্রথমে নিজের বাহ্যিক উপস্থাপনায় পরিবর্তন আনেন। এটি সচেতন হতে পারে, আবার সম্পূর্ণ অবচেতনভাবেও হতে পারে। 30 থেকে 70 বছর বয়সী একজন নারী যখন হঠাৎ নতুন শাড়ি কেনেন, নতুন করে চুল বাঁধেন, একটু বেশি যত্ন নিয়ে নিজেকে সাজান, তিনি হয়তো কথায় কিছু বলবেন না, কিন্তু তার আয়নার সামনে দাঁড়ানোর সময়টুকুতে তিনি আপনার কথাই ভাবছেন। তিনি ভাবছেন, আজ কি সে একটু লক্ষ্য করবে? এই প্রশ্নটা তার ঠোঁটে আসে না, কিন্তু তার পোশাকে, তার সাজে, তার পরিবর্তনে এই প্রশ্নটা স্পষ্ট লেখা থাকে। পয়েন্ট 8, ঘুমের সমস্যার আড়ালে। অষ্টম ইশারা, যখন তিনি বলেন, রাতে ঠিকমতো ঘুম হয় না। এই কথাটি শুনলে বেশিরভাগ মানুষ ভাবেন হয়তো স্বাস্থ্যগত সমস্যা, কিন্তু অনেক সময় এই কথার পেছনে লুকিয়ে থাকে অন্য একটি সত্য। মনোবিজ্ঞান বলছে, যখন একজন মানুষের মনে অতৃপ্তি থাকে, অপূর্ণতা থাকে, অব্যক্ত কোনো আবেগ চাপা থাকে, তখন তার ঘুম ব্যাহত হয়। রাতের অন্ধকারে যখন চারপাশ নীরব, তখন মনের ভেতরের সবচেয়ে চাপা কথাগুলো সবচেয়ে জোরে কথা বলতে শুরু করে। একজন পরিণত বয়সের নারী যখন বলেন, ঘুম আসে না, তিনি হয়তো বলতে চাইছেন, আমি একা অনুভব করি। তিনি হয়তো বলতে চাইছেন, আমার পাশে কেউ একজন দরকার যে শুধু থাকবে, কিচ্ছু না বলবে, শুধু থাকবে। ঘুম না হওয়াটা শুধু শরীরের সমস্যা নয়, অনেক সময় এটি একটি আত্মার আর্তনাদ যা শব্দ হয়ে বের হতে পারে না। পয়েন্ট 9, ফোনের অপেক্ষা। নবম ইশারা, যখন তিনি আপনার মেসেজের উত্তর খুব দ্রুত দেন, কিন্তু নিজে থেকে কখনো মেসেজ করেন না। এটি একটি অত্যন্ত জটিল এবং সুন্দর মনস্তাত্ত্বিক ধাঁধা। তিনি চান আপনার সাথে কথা বলতে, তার ফোন সবসময় তার হাতের কাছে থাকে। আপনার মেসেজ আসলে তিনি মুহূর্তের মধ্যে উত্তর দেন, কিন্তু তিনি নিজে থেকে কখনো প্রথম মেসেজ করেন না। কেন? কারণ তিনি ভয় পান। তিনি ভয় পান যে নিজে থেকে মেসেজ করলে তাকে দুর্বল মনে হবে। তিনি ভয় পান যে আপনি হয়তো ভাববেন তিনি খুব বেশি আগ্রহী।
তিনি ভয় পান প্রত্যাখ্যানের। মনোবিজ্ঞানে একে বলা হয় ফিয়ার অফ ভালনারেবিলিটি। বয়স বাড়ার সাথে সাথে মানুষ অনেকবার আঘাত পান। প্রতিটি আঘাত তাদের চারপাশে একটি দেওয়াল তৈরি করে। সেই দেওয়ালের ভেতরে তারা নিরাপদ থাকেন, কিন্তু একা থাকেন। তাই তিনি অপেক্ষা করেন আপনার মেসেজের জন্য, আপনার একটি কলের জন্য, আপনার একটি ছোট্ট উদ্যোগের জন্য। আর যখন সেটি আসে তিনি মুহূর্তে উত্তর দেন, কারণ তিনি আসলে সব সময় প্রস্তুতি ছিলেন, শুধু প্রথম পদক্ষেপটা নেওয়ার সাহস পাননি। পয়েন্ট 10, অন্যের সামনে বনাম একান্তে। দশম ইশারা, যখন তিনি অন্যদের সাথে আপনার সাথে একরকম আচরণ করেন কিন্তু একান্তে সম্পূর্ণ ভিন্ন। লোকসমাজে তিনি হয়তো আপনার সাথে স্বাভাবিক, হয়তো একটু দূরত্ব বজায় রাখেন, হয়তো অন্যদের সাথে যেমন কথা বলেন আপনার সাথেও তেমনই বলেন। কিন্তু যখন আশেপাশে কেউ থাকে না, তখন তার চোখ বদলে যায়, তার গলার স্বর নরম হয়, তার কথায় একটা উষ্ণতা আসে যা আগে ছিল না। এটি কোনো ভণ্ডামি নয়, এটি আসলে আত্মসুরক্ষা। একজন পরিণত বয়সের নারী জানেন যে সমাজ তার প্রতিটি আচরণকে বিচার করে। তিনি জানেন যে একটু বেশি কারো সাথে কথা বললে, একটু বেশি হাসলে মানুষ সেটা নিয়ে কথা বলবে। তাই তিনি দুটি মুখোশ পরেন, একটি সমাজের জন্য আর একটি আপনার জন্য। আর আপনার জন্য যে মুখোশটি তিনি পরেন সেটি আসলে কোনো মুখোশই নয়, সেটিই তার আসল চেহারা। সমাজের সামনে যেটি পরেন সেটিই মুখোশ। পয়েন্ট 11, স্মৃতিশক্তির ইশারা। একাদশ ইশারা, যখন তিনি আপনার বলা ছোট ছোট কথা মনে রাখেন। আপনি হয়তো 6 মাস আগে কোনো একটি কথা বলেছিলেন, হয়তো বলেছিলেন আপনার প্রিয় রং কী, হয়তো বলেছিলেন ছোটবেলায় কোন গানটি আপনার ভালো লাগতো, হয়তো বলেছিলেন কোন ধরনের আবহাওয়া আপনার প্রিয়। আপনি নিজেই ভুলে গেছেন যে আপনি এই কথাটি বলেছিলেন, কিন্তু তিনি মনে রেখেছেন প্রতিটি শব্দ, প্রতিটি বিবরণ। মনোবিজ্ঞান বলছে মানুষ শুধু তাদের কথাই গভীরভাবে মনে রাখে যাদের প্রতি তাদের আবেগের সংযোগ থাকে। একে বলা হয় ইমোশনাল মেমোরি এনকোডিং। যখন আমরা কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট বা আবেগতাড়িত থাকি, তখন তার বলা প্রতিটি কথা আমাদের মস্তিষ্কে অনেক গভীরে গিয়ে জমা হয়। একজন নারী যখন আপনার ছোট ছোট কথা মনে রাখেন, তিনি আসলে বলছেন, তুমি আমার কাছে ছোট কেউ নও, তোমার প্রতিটি কথা আমার কাছে গুরুত্বপূর্ণ। এই ইশারাটি চিনুন, এটি বিরল, এটি মূল্যবান। পয়েন্ট 12, যত্নের ছদ্মবেশ। দ্বাদশ ইশারা, যখন তিনি আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হন কিন্তু বলেন, এমনি বলছি। তুমি কি ঠিকমতো খাচ্ছ? এত রাত জাগো কেন? একটু বিশ্রাম নাও, শরীর খারাপ করবে। আর তারপর তিনি যোগ করেন, এমনি বললাম, আমার কি? এই এমনি শব্দটির পেছনে লুকিয়ে আছে একটি গভীর সত্য। তিনি এমনি বলছেন না, তিনি আসলে আপনাকে নিয়ে চিন্তিত। তিনি আসলে আপনাকে নিয়ে ভাবেন, আপনার কথা ভাবেন, আপনার সুস্থতা নিয়ে ভাবেন। কিন্তু তিনি সেটা সরাসরি বলতে পারেন না, কারণ তিনি ভাবেন সরাসরি বললে আপনি হয়তো অস্বস্তি বোধ করবেন, হয়তো আপনি ভাববেন তিনি আপনার ব্যক্তিগত জায়গায় ঢুকে যাচ্ছেন। তাই তিনি এমনি শব্দটি দিয়ে তার ভালোবাসাকে ঢেকে দেন। কিন্তু আপনি যদি একটু গভীরে দেখেন, তাহলে বুঝবেন যে মানুষ আপনার খাওয়া, ঘুম, শরীর নিয়ে চিন্তা করে, সে আপনাকে কতটা ভালোবাসে। কারণ ভালোবাসা শুধু কথায় প্রকাশ হয় না, ভালোবাসা প্রকাশ হয় যত্নে। পয়েন্ট 14, হাসির আড়ালে কান্না। চতুর্দশ ইশারা, যখন তিনি সব কিছু নিয়ে হাসেন কিন্তু তার চোখ হাসে না। এটি পৃথিবীর সবচেয়ে কষ্টের ইশারাগুলোর একটি। তিনি হাসছেন কিন্তু তার হাসি ঠোঁটে আটকে আছে, চোখ পর্যন্ত পৌঁছচ্ছে না। তিনি ঠিকঠাক আছেন বলে দেখাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি ভেঙে পড়ছেন। মনোবিজ্ঞানে সত্যিকারের হাসি এবং মিথ্যা হাসির পার্থক্য আছে। সত্যিকারের হাসিতে চোখের পাশে ভাঁজ পড়ে, চোখ উজ্জ্বল হয়, পুরো মুখ আলোকিত হয়। কিন্তু মিথ্যা হাসিতে শুধু ঠোঁট নড়ে, চোখ অন্ধকারই থাকে। 30 থেকে 70 বছর বয়সী একজন নারী জীবনে অনেক ভূমিকা পালন করেন। মা, স্ত্রী, বোন, কন্যা, প্রতিটি ভূমিকায় তাকে শক্ত থাকতে হয়। কাঁদার অধিকারও অনেক সময় তার নেই। তাই তিনি হাসেন, সবার সামনে হাসেন, কিন্তু রাতে বালিশে যখন মুখ গোজেন তখন সেই চাপা কান্না বেরিয়ে আসে।
আপনি যদি কখনো কোনো নারীর চোখে খেয়াল করেন যে তার হাসি চোখে পৌঁছচ্ছে না, তাহলে বুঝবেন তিনি আপনাকে একটি ইশারা দিচ্ছেন। তিনি বলছেন, আমি ঠিক নেই, কিন্তু বলতে পারছি না, তুমি কি নিজে থেকে বুঝবে? পয়েন্ট 15, পুরনো ছবি ও স্মৃতিচারণ। পঞ্চদশ ইশারা, যখন তিনি পুরনো ছবি দেখান বা পুরনো দিনের কথা বলেন। দেখো, এই ছবিটা কবেকার? মনে আছে সেদিন কত মজা হয়েছিল? আগে জীবনটা কত সুন্দর ছিল? এই কথাগুলো শুনে আপনি হয়তো ভাবছেন তিনি শুধু স্মৃতিচারণ করছেন, কিন্তু মনোবিজ্ঞান বলছে যখন একজন মানুষ বারবার অতীতের কথা বলেন তখন তিনি আসলে বর্তমানে অতৃপ্ত। তিনি আসলে বলতে চাইছেন, আমি আবার সেই দিনগুলো ফিরে পেতে চাই। তিনি বলতে চাইছেন, তুমি কি আমাকে আবার সেই অনুভূতি দিতে পারো? একজন পরিণত বয়সের নারী যখন পুরনো স্মৃতিতে ডুবে যান, তিনি আসলে বর্তমানের শূন্যতা থেকে পালাতে চাইছেন। তিনি এমন একটি সময় ফিরে যেতে চাইছেন যখন তিনি নিজেকে জীবন্ত অনুভব করতেন, যখন তাকে কেউ ভালোবাসত, যখন তিনি গুরুত্ব পেতেন। এই ইশারাটি যদি আপনি ধরতে পারেন, তাহলে তাকে নতুন করে সেই অনুভূতি দেবার চেষ্টা করুন, তাহলে তিনি আর অতীতে ফিরে যেতে চাইবেন না। পয়েন্ট 16, ঈর্ষার সূক্ষ্ম প্রকাশ। ষোড়শ ইশারা, যখন তিনি অন্য কোনো নারীর কথা শুনে সূক্ষ্মভাবে প্রতিক্রিয়া দেন। আপনি হয়তো কোনো মহিলার সহকর্মীর কথা বললেন বা কোনো পরিচিত নারীর প্রশংসা করলেন, সাথে সাথে তার মুখে একটি সূক্ষ্ম পরিবর্তন দেখবেন। হয়তো ঠোঁট একটু শক্ত হবে, হয়তো বিষয়টি দ্রুত পাল্টে দেবেন, হয়তো বলবেন, ও সে তো অনেক ভালো, কিন্তু তার গলার স্বরে একটি তীক্ষ্ণতা থাকবে। এটি ঈর্ষা, কিন্তু এটি নেতিবাচক ঈর্ষা নয়, এটি আসলে ভালোবাসার ঈর্ষা। তিনি আপনার মনোযোগ চান, তিনি চান আপনি শুধু তার কথা বলুন, তিনি চান আপনার কাছে তিনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞান বলছে ঈর্ষা আসলে ভালোবাসার একটি বিবর্তনময়ী সুরক্ষা ব্যবস্থা। যখন কোনো মানুষ তার আবেগের বন্ধনকে হুমকিতে মনে করেন, তখন ঈর্ষা স্বাভাবিকভাবেই জেগে ওঠে। একজন পরিণত নারী হয়তো কখনো বলবেন না, আমি ঈর্ষান্বিত হয়েছি, কিন্তু তার সূক্ষ্ম প্রতিক্রিয়া সব বলে দেবে। সপ্তদশ ইশারা, যখন তিনি ইচ্ছাকৃতভাবে আপনাকে অবহেলা করেন। কখনো কখনো একজন নারী আপনাকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যান, আপনার কথায় সাড়া দেন না, আপনি ডাকলে দেরিতে আসেন, আপনার সামনে অন্য কারো সাথে বেশি কথা বলেন। বেশিরভাগ মানুষ ভাবেন তিনি হয়তো আগ্রহী নন, কিন্তু মনোবিজ্ঞান একটি ভিন্ন চিত্র দেখায়। এটি হতে পারে পুশ পুল ডাইনামিক্স, যেখানে একজন মানুষ কাছে টেনে দূরে সরিয়ে দেন। এটি তিনি করেন আপনার প্রতিক্রিয়া দেখতে। তিনি দেখতে চান আপনি কি তাকে ছেড়ে যান নাকি আরও কাছে আসেন। বিশেষ করে যে নারী অতীতে আবেগের কারণে আঘাত পেয়েছেন, তিনি এই কৌশল অবচেতনভাবে ব্যবহার করেন। এটি তার পরীক্ষা। তিনি দেখতে চান আপনি তার জন্য লড়বেন কিনা, আপনি তাকে ছেড়ে দেবেন নাকি আরও শক্ত করে ধরবেন। পয়েন্ট 18, অসুস্থতার সংকেত। অষ্টাদশ ইশারা, যখন তিনি বারবার ছোট ছোট শারীরিক অসুবিধার কথা বলেন। আজ মাথাটা ভীষণ ব্যথা করছে, কদিন ধরে শরীরটা ভালো নেই, খুব ক্লান্ত লাগছে। এই কথাগুলো সত্য হতে পারে, কিন্তু একটি গোপন উদ্দেশ্যও থাকতে পারে। মনোবিজ্ঞানে একটি ধারণা আছে যাকে বলা হয় কেয়ার এলিসিটিং বিহেভিয়ার। যখন কোনো মানুষ অন্যের কাছ থেকে যত্ন ও মনোযোগ চান কিন্তু সরাসরি বলতে পারেন না, তখন তিনি শারীরিক অসুবিধার কথা বলেন। তিনি আসলে চান যে আপনি তার পাশে আসুন। তিনি চান আপনি তাকে বলুন যে আমি আছি, চিন্তা করো না। তিনি চান আপনার সেই উষ্ণ স্পর্শ, সেই কোমল কণ্ঠস্বর যা বলে তুমি একা নও। শারীরিক অসুবিধা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে, কিন্তু তার পেছনে যে আবেগের আরতি লুকিয়ে আছে সেটাও বুঝতে হবে। একজন পরিণত নারী কখনো সরাসরি বলবেন না আমি তোমার যত্ন চাই। তিনি বলবেন শরীরটা ভালো নেই, আর আশা করবেন যে আপনি বাকিটা নিজে থেকে বুঝবেন। পয়েন্ট 19, দীর্ঘশ্বাসের ভাষা। ঊনবিংশ ইশারা, যখন তিনি কোনো কারণ ছাড়াই দীর্ঘশ্বাস ফেলেন। আপনি হয়তো তার পাশে বসে আছেন, চারপাশ শান্ত, কোনো কথা হচ্ছে না, হঠাৎ তিনি একটি গভীর দীর্ঘশ্বাস ফেললেন। আপনি জিজ্ঞেস করলেন কি হয়েছে? তিনি বললেন কিছু না। কিন্তু কিছু না মানে সব কিছু।
একটি দীর্ঘশ্বাস হলো শরীরের সবচেয়ে সৎ ভাষা। এটি ইচ্ছাকৃত নয়, এটি অবচেতন মনের বহিঃপ্রকাশ। মনোবিজ্ঞান বলছে, যখন কোনো মানুষের মনে চাপা কষ্ট, অতৃপ্তি বা অব্যক্ত আকাঙ্ক্ষা থাকে, তখন শরীর স্বয়ংক্রিয়ভাবে দীর্ঘশ্বাসের মাধ্যমে সেই চাপ ছাড়ার চেষ্টা করে। একজন পরিণত বয়সের নারীর দীর্ঘশ্বাসে অনেক কিছু লুকিয়ে থাকে। হয়তো হারানো স্বপ্নের বেদনা, হয়তো অপূর্ণ ভালোবাসার আকুতি, হয়তো একাকিত্বের যন্ত্রণা, হয়তো সেই কথাটি যা তিনি সারা জীবন বলতে চেয়েছেন কিন্তু কখনো বলতে পারেননি। পয়েন্ট 20, সন্তানের মাধ্যমে প্রকাশ। যখন তিনি আপনার সম্পর্কে তার সন্তান বা নিকটজনকে ভালো কথা বলেন, এটি একটি অত্যন্ত শক্তিশালী ইশারা যা বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না। একজন নারী হয়তো কখনো আপনার সামনে বলবেন না যে তিনি আপনাকে কতটা সম্মান করেন বা ভালোবাসেন, কিন্তু তার সন্তানকে বলবেন, ওই মানুষটা খুব ভালো। তার বান্ধবীকে বলবেন, ওকে আমার খুব ভালো লাগে। মনোবিজ্ঞান বলছে, একজন মানুষ যখন তৃতীয় কারো কাছে অন্য কারোর প্রশংসা করেন, সেটি সবচেয়ে খাঁটি প্রশংসা। কারণ সেখানে কোনো চাপ নেই, কোনো ভান নেই, কোনো প্রত্যাশা নেই। সেটি শুদ্ধ আবেগ থেকে আসে। আপনি হয়তো জানেনই না যে তিনি আপনার কথা কত মানুষের কাছে বলেছেন। আপনি হয়তো জানেন না যে আপনার নামটি তার কথোপকথনে কতবার এসেছে। কিন্তু যদি কোনোদিন জানতে পারেন, তাহলে বুঝবেন তার হৃদয়ে আপনার জায়গাটা কত গভীর। পয়েন্ট 21, পোশাকের রঙের ইশারা। একবিংশ ইশারা, যখন তিনি আপনার প্রিয় রঙের পোশাক পরতে শুরু করেন। আপনি হয়তো কখনো বলেছিলেন, এই রঙটা আমার ভালো লাগে, বা আপনি হয়তো কোনো একটি রঙের পোশাকে তাকে দেখে বলেছিলেন, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। সেই দিন থেকে তিনি সেই রঙটি আরও বেশি পরতে শুরু করেন। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি সচেতন বা অবচেতন প্রচেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনার কাছ থেকে আবার সেই প্রশংসাটি পাওয়ার জন্য। মনোবিজ্ঞানে রঙের প্রভাব নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। রং শুধু চোখে দেখা যায় না, রং অনুভব করা যায়। আর একজন নারী যখন আপনার প্রিয় রং নিজের গায়ে জড়িয়ে নেন, তিনি আসলে বলছেন, আমি তোমার পছন্দকে নিজের করে নিয়েছি, তুমি আমার জীবনে এতটাই প্রবেশ করেছ। পয়েন্ট 22, ধর্মীয় বা দার্শনিক আলোচনা। 22তম ইশারা, যখন তিনি হঠাৎ জীবন, মৃত্যু, নিয়তি বা ঈশ্বর নিয়ে কথা বলতে শুরু করেন। জীবনে কি আছে বলো? সব তো ফেলে রেখেই একদিন চলে যেতে হবে। কে কার জন্য এই জীবনে? এই ধরনের কথা যখন একজন পরিণত বয়সের নারী বলেন, তখন বেশিরভাগ মানুষ ভাবেন তিনি হয়তো দার্শনিক আলোচনা করছেন, কিন্তু আসলে তিনি একটি গভীর অস্তিত্বের সংকট অনুভব করছেন। মনোবিজ্ঞানে একে বলা হয় এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। যখন একজন মানুষ একটি পর্যায়ে এসে অনুভব করেন যে তার জীবনে যথেষ্ট ভালোবাসা নেই, যথেষ্ট অর্থ নেই, যথেষ্ট সংযোগ নেই, তখন তিনি এই ধরনের বড় বড় প্রশ্ন তোলেন। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তিনি দর্শনে খুঁজছেন না, তিনি উত্তর খুঁজছেন আপনার মধ্যে। তিনি আসলে জানতে চাইছেন, এই ক্ষণস্থায়ী জীবনে তুমি কি আমার পাশে থাকবে? আমি কি তোমার কাছে গুরুত্বপূর্ণ? পয়েন্ট 23, গান বা কবিতার মাধ্যমে। 23তম ইশারা, যখন তিনি কোনো নির্দিষ্ট গান বারবার শোনেন বা কোনো কবিতার লাইন বলেন। একজন নারী যখন বারবার একই গান শোনেন, বারবার একটি কবিতার লাইন মুখে আনেন, তখন বুঝতে হবে সেই গানের কথা বা কবিতার পংক্তি তার মনের কথা বলছে। তিনি হয়তো সরাসরি বলতে পারছেন না যে আমি তোমাকে মিস করি, তাই তিনি এমন একটি গান শোনেন যার কথায় এই বার্তাটি আছে। তিনি হয়তো বলতে পারছেন না আমি একা, তাই তিনি এমন একটি কবিতা আবৃত্তি করেন যেখানে একাকিত্বের কথা আছে। মনোবিজ্ঞান বলছে, সঙ্গীত এবং কবিতা হলো আবেগের সবচেয়ে নিরাপদ বাহন, কারণ এগুলোর মাধ্যমে মনের কথা বললে দায়িত্ব নিতে হয় না। যদি কেউ জিজ্ঞেস করে, তুমি কি আমার কথা ভেবে এই গান শুনছ, তিনি সহজেই বলতে পারেন, না, গানটা ভালো লাগে তাই। কিন্তু সত্যটা তার হৃদয়ই জানে। আপনি যদি কোনো নারীকে বারবার একটি নির্দিষ্ট গান শুনতে দেখেন, সেই গানের কথাগুলো পড়ুন, সেখানেই তার মনের গোপন চিঠি লেখা আছে। পয়েন্ট 24, স্বপ্নের কথা বলা। 24তম ইশারা, যখন তিনি তার স্বপ্নের কথা বলেন। কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, স্বপ্নে তোমাকে দেখলাম। জানো, স্বপ্নে এমন একটা জায়গায় গিয়েছিলাম। যখন একজন নারী আপনাকে তার স্বপ্নের কথা বলেন, তিনি আসলে আপনাকে তার অবচেতন মনের দরজা খুলে দিচ্ছেন।
মনোবিজ্ঞানে স্বপ্নকে বলা হয় অবচেতন মনের জানালা। আমরা জেগে থাকতে যা চাপিয়ে রাখি, ঘুমের মধ্যে সেসব স্বপ্ন হয়ে ফিরে আসে। যদি তিনি বলেন, স্বপ্নে তোমাকে দেখেছি, তাহলে বুঝবেন তার অবচেতন মনে আপনি এতটা গভীরে প্রবেশ করেছেন যে ঘুমের মধ্যেও আপনি তাকে ছাড়ছেন না। আর যদি তিনি এমন কোনো স্বপ্নের কথা বলেন যেখানে তিনি হারিয়ে যাচ্ছেন, একা কোথাও দাঁড়িয়ে আছেন বা কাউকে খুঁজছেন, তাহলে বুঝবেন তার মনের গভীরে একটি শূন্যতা আছে, একটি অভাব আছে, যা তিনি জেগে থাকতে স্বীকার করতে পারেন না। পয়েন্ট 25, আপনার পছন্দকে নিজের করে নেওয়া। 25তম ইশারা, যখন তিনি আপনার পছন্দের জিনিস পছন্দ করতে শুরু করেন। আপনি একটি নির্দিষ্ট চা পছন্দ করেন, তিনিও সেটি পান করতে শুরু করেন। আপনি একটি নির্দিষ্ট ধরনের বই পড়েন, তিনিও সেই ধরনের বই কেনেন। আপনি একটি নির্দিষ্ট জায়গায় যেতে ভালোবাসেন, তিনিও সেই জায়গার কথা বলতে শুরু করেন। এটি কোনো অনুকরণ নয়, এটি আসলে ভালোবাসার সবচেয়ে গভীর রূপ, নিজেকে অন্যজনের সাথে একাত্ম করে ফেলা। মনোবিজ্ঞানে একে বলা হয় মিররিং বা বিহেভিয়ারাল সিনক্রোনাইজেশন। যখন একজন মানুষ অন্য কারোর প্রতি গভীরভাবে আকৃষ্ট হন, তখন তিনি অবচেতনভাবে সেই মানুষটির আচরণ, পছন্দ, অভ্যাস নিজের মধ্যে ধারণ করতে শুরু করেন। এটি একটি জৈবিক প্রক্রিয়া যা আমাদের মস্তিষ্কের মিরর নিউরন দ্বারা নিয়ন্ত্রিত হয়। একজন পরিণত বয়সের নারী যখন এটি করেন, তিনি আসলে বলছেন, তোমার দুনিয়াটা আমার দুনিয়া হয়ে গেছে, তুমি আমার মধ্যে এতটা মিশে গেছো যে আমি আর আলাদা করতে পারছি না। পয়েন্ট 26, ক্ষমা করার ক্ষমতা। 26তম ইশারা, যখন তিনি আপনার ভুলকে বারবার ক্ষমা করেন। আপনি ভুল করেছেন, হয়তো তাকে কষ্ট দিয়েছেন, হয়তো তাকে গুরুত্ব দেননি, হয়তো তার সাথে খারাপ আচরণ করেছেন, কিন্তু তিনি বারবার ক্ষমা করে দিচ্ছেন, ফিরে আসছেন, আবার আপনার পাশে দাঁড়াচ্ছেন। এই ক্ষমা কি দুর্বলতা? একদমই না। মনোবিজ্ঞান বলছে ক্ষমা করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। এটির জন্য অসীম মানসিক শক্তি, গভীর আবেগের সংযোগ এবং হারানোর ভয়, তিনটিই একসাথে থাকতে হয়। একজন নারী যখন বারবার ক্ষমা করেন, তিনি আসলে বলছেন, তুমি আমাকে কষ্ট দিয়েছ, কিন্তু তোমাকে হারানোর কষ্ট তার চেয়েও বড়। তিনি বলছেন, আমি তোমার ভুল সত্ত্বেও তোমাকে বেছে নিচ্ছি, কারণ তুমি আমার কাছে ভুলের চেয়ে বড়। কিন্তু মনে রাখবেন, ক্ষমার একটি সীমা আছে। প্রতিটি ক্ষমা তার হৃদয়ের একটি অংশ ক্ষয় করে। একদিন সেই ক্ষমা শেষ হয়ে যায়, আর সেদিন তিনি চলে যান, নীরবে, কোনো অভিযোগ ছাড়াই। আর তখন আপনি বুঝতে পারেন তার মূল্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পয়েন্ট 27, ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে রাখা। 27তম ইশারা, যখন তিনি ভবিষ্যতের কথা বলতে গিয়ে আপনাকে অন্তর্ভুক্ত করেন। ভাবছি এবার পূজায় কোথাও যাব, তুমিও যাবে তো? আমি একটা কোর্সে ভর্তি হব ভাবছি, তোমার কি মনে হয়? বুড়ো হলে তো কেউ দেখবে না, তখন কে পাশে থাকবে? এই কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে। তিনি ভবিষ্যতের কথা বলছেন এবং সেই ভবিষ্যতে আপনাকে রাখছেন। এটি একটি অসাধারণ ইশারা। মনোবিজ্ঞান বলছে, যখন একজন মানুষ তার ভবিষ্যতের পরিকল্পনায় অন্য কাউকে অন্তর্ভুক্ত করেন, তখন তিনি অবচেতনভাবে সেই মানুষটিকে তার জীবনের একটি স্থায়ী অংশ হিসেবে দেখছেন। একজন পরিণত নারী সহজে কাউকে তার ভবিষ্যতে জায়গা দেন না। জীবনের অভিজ্ঞতা তাকে সতর্ক করে দিয়েছে, কিন্তু তিনি যদি আপনাকে তার আগামীকালের চিত্রে রাখেন, তাহলে বুঝবেন আপনি তার জীবনে একটি গুরুত্বপূর্ণ চরিত্র, একটি অপরিহার্য চরিত্র। পয়েন্ট 28, নীরব সেবা। 28তম ইশারা, যখন তিনি নীরবে আপনার জীবনকে সুন্দর করে চলেন। আপনার জামা ইস্ত্রি করা, আপনার ওষুধ মনে করিয়ে দেওয়া, আপনার পছন্দের জিনিসটা বাজার থেকে এনে রাখা, আপনি ফিরলে চা তৈরি করে রাখা, এগুলো তিনি করেন কোনো ঘোষণা ছাড়াই, কোনো প্রত্যাশা ছাড়াই, কোনো প্রশংসার দাবি ছাড়াই। কিন্তু এগুলোর প্রতিটি একটি করে প্রেমপত্র, এগুলোর প্রতিটি একটি করে ইশারা, যা বলছে, আমি তোমার জন্য ভাবি, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ, তোমার সুখটাই আমার সুখ। মনোবিজ্ঞানে একটি ধারণা আছে যাকে বলা হয় অ্যাক্টস অফ সার্ভিস, ভালোবাসার ভাষা হিসেবে সেবা। কিছু মানুষ কথায় ভালোবাসা প্রকাশ করেন, কিছু মানুষ উপহারে, কিন্তু কিছু মানুষ সেবায়। তারা রান্না করে, পরিষ্কার করে, গোছকাজ করে ভালোবাসা প্রকাশ করেন।
একজন পরিণত বয়সের নারী প্রায়ই এই ভাষায় ভালোবাসেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ভাষা বেশিরভাগ মানুষ বুঝতে পারেন না। তারা ভাবেন এগুলো তো নারীর কাজ, অথচ এগুলো তার হৃদয়ের নৈবেদ্য। 2.29 চলে যাওয়ার ভয় দেখানো। 29তম ইশারা, যখন তিনি বলেন আমাকে ছাড়া তোমার কোনো অসুবিধে হবে না। এটি শুনতে একটি নির্লিপ্ত বক্তব্য মনে হতে পারে, কিন্তু এটি আসলে একটি গভীর আত্মসন্দেহের প্রকাশ। তিনি আসলে জিজ্ঞেস করছেন, আমাকে কি তোমার সত্যিই দরকার? আমি কি তোমার জীবনে কোনো পার্থক্য তৈরি করি? আমি চলে গেলে কি তুমি একটুও কষ্ট পাবে? মনোবিজ্ঞানে একে বলা হয় রিঅ্যাসুরেন্স সিকিং, আশ্বাস খোঁজা। একজন মানুষ যখন নিজের মূল্য নিয়ে সন্দিহান হন, তখন তিনি এই ধরনের কথা বলেন, যাতে অন্যজন তাকে আশ্বস্ত করেন। তিনি চান আপনি বলুন, তুমি ছাড়া আমি পারব না। তিনি চান আপনি বলুন, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই একটি বাক্য তার সমস্ত অনিশ্চয়তা, সমস্ত ভয়, সমস্ত সন্দেহ মুছে দিতে পারে। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এই কথা শুনে বলেন, হ্যাঁ তাই তো, আর সেই মুহূর্তে তার হৃদয়ে একটি ফাটল তৈরি হয় যা কখনো জোড়া লাগে না। 3.30 শেষ এবং সবচেয়ে গভীর ইশারা। 30তম ইশারা, যখন তিনি আপনার দিকে তাকিয়ে শুধু হাসেন কিন্তু কিছু বলেন না। এটি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে গভীর ইশারা। শব্দ নেই, অভিযোগ নেই, প্রশ্ন নেই, দাবি নেই, শুধু একটি হাসি, একটি তাকানো, একটি নীরব মুহূর্ত, যেখানে তার চোখ বলছে, তোমাকে পেয়ে আমি কৃতজ্ঞ। মনোবিজ্ঞান বলছে, যখন দুজন মানুষের মধ্যে আবেগের সংযোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়, তখন তাদের কথার প্রয়োজন হয় না, তারা চোখেই সব বলে ফেলেন। এটি মানুষের যোগাযোগের সর্বোচ্চ স্তর, যেখানে ভাষা অপ্রয়োজনীয় হয়ে যায়। একজন 30 থেকে 70 বছর বয়সী নারী যখন আপনার দিকে তাকিয়ে এভাবে হাসেন, তিনি আসলে তার জীবনের সবচেয়ে বড় কথাটি বলছেন, কোনো শব্দ ছাড়াই। সেই হাসিতে আছে কৃতজ্ঞতা, আছে ভালোবাসা, আছে নির্ভরতা, আছে আত্মসমর্পণ। এই হাসিটি যদি আপনি চিনতে পারেন, তাহলে পৃথিবীর কোনো বই, কোনো তত্ত্ব, কোনো বিশেষজ্ঞ আপনাকে নারী মনোবিজ্ঞান সম্পর্কে আর কিছু শেখাতে পারবে না, কারণ সেই এক হাসিতে সব আছে। তো এই ছিল 30টি গোপন মনস্তাত্ত্বিক ইশারা, যা 30 থেকে 70 বছর বয়সী নারীরা প্রতিনিয়ত দিয়ে চলেছেন। এবার একটু পেছনে ফিরে তাকান। প্রথম ইশারা ছিল নীরবতার, যেখানে তিনি চুপ থেকে আপনার সচেতনতা পরীক্ষা করেন। দ্বিতীয় ছিল চোখের ভাষা, যেখানে তিনি তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেন। তৃতীয় ছিল অভিযোগের আড়ালে আকুতি। চতুর্থ ছিল রান্নার মাধ্যমে ভালোবাসার প্রকাশ। পঞ্চম ছিল অন্যের গল্পে নিজের কথা বলা। ষষ্ঠ ছিল স্পর্শের ভাষা। সপ্তম ছিল সাজগোজের পরিবর্তন। অষ্টম ছিল ঘুমের সমস্যার আড়ালে আবেগ। নবম ছিল ফোনের অপেক্ষা। দশম ছিল একান্তে ভিন্ন আচরণ। একাদশ ছিল ছোট কথা মনে রাখা। দ্বাদশ ছিল এমনি বললাম দিয়ে যত্ন ঢাকা। ত্রয়োদশ ছিল তুলনের আড়ালে প্রশংসা। চতুর্দশ ছিল হাসির আড়ালে কান্না। পঞ্চদশ ছিল পুরনো স্মৃতিচারণ। ষোড়শ ছিল সূক্ষ্ম ঈর্ষার প্রকাশ। সপ্তম ছিল ইচ্ছাকৃত অবহেলা। অষ্টম ছিল শারীরিক অসুবিধার আড়ালে যত্ন চাওয়া। ঊনবিংশ ছিল দীর্ঘশ্বাসের ভাষা। বিংশ ছিল তৃতীয় ব্যক্তির কাছে আপনার প্রশংসা। একবিংশ ছিল আপনার পছন্দের রং পড়া। 22তম ছিল দার্শনিক প্রশ্নের আড়ালে অস্তিত্বের সংকট। 23তম ছিল গান ও কবিতায় মনের কথা। 24তম ছিল স্বপ্নের কথা বলা। পঞ্চম ছিল আপনার পছন্দকে নিজের করা। 26তম ছিল বারবার ক্ষমা করা। 27তম ছিল ভবিষ্যতে আপনাকে রাখা। 28তম ছিল নীরব সেবা। 29তম ছিল আমাকে ছাড়া তোমার অসুবিধে হবে না বলা। আর 30তম ছিল সবকিছুর ঊর্ধ্বে শুধু একটি নীরব হাসি। প্রিয় দর্শক, নারী মন পৃথিবীর সবচেয়ে জটিল, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে রহস্যময় সৃষ্টি। তাদের বোঝা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। শুধু একটু মনোযোগ দিতে হবে, একটু গভীরে দেখতে হবে, শব্দের বাইরে শুনতে হবে। যদি আপনার জীবনে এমন কোনো নারী থাকেন, মা, স্ত্রী, বোন, বান্ধবী বা অন্য কেউ, তাহলে আজ থেকে তাদের ইশারাগুলো পড়তে শিখুন। তাদের না বলা কথাগুলো শুনুন, তাদের চোখের ভাষা বুঝুন, কারণ তারা আপনাকে অনেক কিছু বলতে চান, শুধু তাদের ভাষাটা একটু আলাদা।
এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি একটি পয়েন্টও আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে এখনই লাইক বাটনে ক্লিক করুন। আপনার মতামত নিচে কমেন্ট করুন। কোন ইশারাটি আপনি আগে কখনো খেয়াল করেননি? কোনটি আপনার জীবনের কোনো নারীর সাথে মিলে গেছে? আর এই ভিডিওটি শেয়ার করুন সেই মানুষটির সাথে যে কখনো বোঝেনি যে তার পাশের নারীটি কি বলতে চাইছেন। হয়তো এই ভিডিওটি তার চোখ খুলে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে মানব মনোবিজ্ঞানের তেমন গভীর এবং রহস্যময় ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। আমরা আবার দেখা করব পরবর্তী ভিডিওতে নতুন একটি মনস্তাত্ত্বিক রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, মনোযোগী থাকুন, আর যাদের ভালোবাসেন তাদের বুঝতে শিখুন।